যানজট নিরসনে রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণ প্রকল্প। উড়াল রেল লাইনের পাশাপাশি থাকছে পাতাল পথও, সম্ভাব্যতা যাচাই শেষ। ঢাকা শহরের চতুর্দিকে প্রত্যেকটা রুটের সমন্বিত ট্রান্সফার ফ্যাসিলিটিস তৈরি করা হবে। আগামী বছর কাজ শুরুর পরিকল্পনা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইতিমধ্যেই আমাদের পিপিপি যে অথরিটি আছে তাদের মধ্যে একটি এমএমইউ হয়েছে। 4 থেকে 5 বছর সময় লাগবে এটা বাস্তবায়নের জন্য। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে ভাষান্তরের রোহিঙ্গাদের। মিয়ানমারে ফিরে গিয়ে উন্নত জীবনের পথ খুঁজে পেতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ। কোটি টাকার প্রকল্প ঢালা হয়েছে জেগে ওঠা চরে। নওগাঁয় গুচ্ছ গ্রামের নামে অর্থ লোপাটের অভিযোগ, বছর না পেরোতেই ধসে পড়েছে বেশিরভাগ ঘর। এবং যুক্তরাষ্ট্র জুড়ে ভারী তুষারপাত অব্যাহত। তুষারঝড়ে ভার্জিনিয়া, মিসৌরি এবং টেক্সাসে পরিস্থিতির অবনতি, ইউরোপেও বিপর্যস্ত জনজীবন। এবার রাজধানী ঢাকাকে ঘিরে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর আওতায় নির্মাণ করা হবে 70 কিলোমিটার উড়াল ও 10 কিলোমিটার পাতাল রেল লাইন। এর মাধ্যমে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা। বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট নিরসনের প্রত্যাশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহির প্রতিবেদন। যানজটে নাকাল রাজধানীবাসী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নানামুখী প্রচেষ্টার শেষ নাই। তার সাথে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশে বৃত্তাকারে উড়াল রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে প্রাথমিক কাজও শেষ করেছে তারা। সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশা অনুযায়ী ঢাকার চারপাশকে বেষ্টন করে বৃত্তাকারে 70 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। রেলপথটি টঙ্গী থেকে গাবতলী হয়ে কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের চাষাড়া পূর্বাচল সড়ক হয়ে পুনরায় টঙ্গীকে সংযুক্ত করবে। নির্মাণ করা হবে 21টি উড়াল স্টেশন। জমি সংকটের কারণে প্রায় 10 কিলোমিটার লাইন হবে, মাটির নিচে থাকবে 3টি পাতাল স্টেশনও। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের চতুর্দিকে প্রত্যেকটা রুটের মেট্রো, সাবওয়েজ এবং অন্যান্য মোডের সাথে একটা সমন্বিত ট্রান্সফার ফ্যাসিলিটিস তৈরি করা হবে। স্টেশনগুলো নৌপথ, মেট্রো রেল ও সড়কপথকে সংযুক্ত করবে। এর ডিপো হবে ডেমরায়। উত্তরা আর কামরাঙ্গীর চরে হবে বৈদ্যুতিক সাব স্টেশন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই পথে ট্রেন চলবে বিদ্যুতে, যার গতি হবে 120 কিলোমিটার। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 70,000 কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইতিমধ্যেই আমাদের পিপিপি যে অথরিটি আছে তাদের মধ্যে একটি এমএমইউ হয়েছে, এবং এটা যদি আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হয় সেভাবেও এটা হতে পারে। 4 থেকে 5 বছর সময় লাগবে এটা বাস্তবায়নের জন্য। আগামী বছর পুরোদমে কাজ শুরুর লক্ষ্যে এগোচ্ছেন জানিয়ে মন্ত্রী বলছেন, এই প্রকল্পের মাধ্যমে দূর হবে ঢাকা শহরের যানজট। যানজট মুক্ত থেকে শুরু করে আমাদের সহজ চলাচল, সময়, এই সব কিছুই সাশ্রয় হবে। আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাবে। 2022 সালে কাজ শুরু হলে 2028 সালে প্রকল্পটি সমাপ্ত হবে বলে আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, উন্নত জীবনের লক্ষ্যে অর্থনৈতিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে ভাষান্তরের রোহিঙ্গাদের। তাদের জীবন উন্নত করতে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হচ্ছে কর্মমুখী শিক্ষা। এর ফলে মিয়ানমারে ফিরেও তারা উন্নত জীবনের পথ খুঁজে পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। ভাষান্তরে নতুন দিনের শুরু। কক্সবাজারের চেনা পরিবেশ ছেড়ে বিচ্ছিন্ন এই চরে এখন বেশ মানিয়ে নিয়েছেন রোহিঙ্গারা। মানুষের কোলাহল আর দোকানিদের হাক ডাকে কে বলবে কয়দিন আগেও সমুদ্রের মোহনায় একটা জনবিচ্ছিন্ন দ্বীপ ছিল এই ভাষাঞ্চর। দিনের শুরুতে পুরুষরা চলে যাচ্ছেন পাশের ডোবা খালে মাছ ধরতে, আর নারীরা নিচ্ছেন কর্মমুখী নানা প্রশিক্ষণ।
পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে তাদের সেলাই, শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি ও মৎস্য পালন, গবাদি পশু পালন, ক্ষুদ্র কুটির শিল্প সহ 5টি বিষয়ে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সেলাই করে নিজের গায়ে দেব, আবার অন্য লোকদেরকে সেলাই করে পয়সা কামালে আমরা কিন্তু পেট ভরে খেতে পারবো। একটা মেশিন ললে আমাদের বাসা যায় কাজ সেলাই করে পারবো, আমাদের ছেলে আর লেখাপড়া করতে পারবো, আমাদের অনেক ভালো করে চলতে পারবো। সব রাশনপত্র খাওয়া দাওয়া সব দিয়েছিল। যদি কাজকর্ম হয় আমরা তো কোনো টেনশন ছাড়া নিরাপদ আমরা এখানে বসবাস করতে পারবো। শুধু সরকারি উদ্যোগ নয়, বেসরকারি নানা প্রতিষ্ঠানও ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিতে এগিয়ে আসছে। ভাষাঞ্চলে সবজি আসে বাইরের থেকে, তারা যদি নিজেরাই উৎপাদন করে তাহলে সবজির চাহিদাটা পূরণ হবে। ভবিষ্যতে এখানে তাদেরকে দিয়ে সুলভ মূল্যে গার্মেন্টসের কাজকর্ম করানো যেতে পারে। তারা যখন তাদের দেশেও চলে যাবে তখনও এই যে গুণটা, এই স্কিলটা, এটা কাজে লাগিয়ে তারা আসলে সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের মধ্য থেকেই দৈনিক ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হচ্ছে। তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ দিয়ে আপাতত দৈনিক ভিত্তিতে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, যাতে তারা কিছুটা লিকুইড মানি পেতে পারে। বর্তমানে 45টি বেসরকারি সংস্থা কাজ করছে ভাষাঞ্চরে। এভাবেই ভাগ্যের চাকা ঘুরছে রোহিঙ্গাদের। সব হারানো এই মানুষগুলোকে আশা জাগাচ্ছে ভাষাঞ্চরের নতুন জীবন। দেশের মূলধারার অর্থনীতিতে বড় মাপে অবদান রাখার সুযোগ হয়তো নেই, তবে তাদের পরিবারের জীবনটা যাতে স্বাচ্ছন্দ্যে কাটে তার জন্য কাজ করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। এহসান জুয়েল, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। চতুর্থ দফায় নৌবাহিনীর 5টি জাহাজে 2012 জন রোহিঙ্গাকে আজ নেওয়া হচ্ছে নোয়াখালীর ভাষাঞ্চরে। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাটিতে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ তাসনিন। চতুর্থ দফায় 2012 জন রোহিঙ্গা আবারও ভাষাঞ্চরমুখী হয়েছেন। নৌবাহিনীর 5টি জাহাজে করে তাদেরকে কিছুক্ষণের মধ্যে ভাষাঞ্চরের উদ্দেশ্যে যাত্রা করবে। গতকালে 30টির বেশি বাসে করে কিন্তু উখিয়া এবং টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে তাদেরকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রামে তাদেরকে রাতে বিএফ শাহিন কলেজে রাখা হয়। এখন তাদের নিয়ে আসা হয়েছে বোট ক্লাবে নৌবাহিনীর এই 5টি জাহাজ। ইতিমধ্যে কিন্তু 3টি জাহাজ পরিপূর্ণ হয়ে গেছে এবং পরিপূর্ণ হওয়ার পর জাহাজগুলি ছাড়ার উপক্রমে, অর্থাৎ সকাল ঠিক 9টায় এই জাহাজগুলি যাত্রা করবে ভাষাঞ্চরের উদ্দেশ্যে। তো আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই রোহিঙ্গাদের ভাষাঞ্চর যাত্রা এবং তৃতীয় মোট 3 দফায় তারা গিয়েছে 6600 জন মতো রোহিঙ্গা ইতিমধ্যে ভাষাঞ্চরে রয়েছে। এবং আজকে চতুর্থ দফা সবচেয়ে বেশি বলা চলে 2012 জন রোহিঙ্গা আজকে ভাষাঞ্চর যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে গতকাল রাতের খাবার দেওয়া হয়ে গেছে, সকালের নাস্তা দেওয়া হয়ে গেছে। এখন তাদের দুপুরের যে খাবার সেটাই কিন্তু জাহাজে তুলে নেওয়া হচ্ছে। আপনার যেটি সিস্টেম রয়েছে, একটা সিস্টেমটি হলো তারা এখান থেকে ঠিক 12টায় গিয়ে পৌঁছবে ভাষাঞ্চর ঘাটে। ভাষাঞ্চর ঘাটে তাদেরকে নিয়ে যাওয়া হবে ওয়্যার হাউসে। ওয়ের হাউস তাদের সংক্ষিপ্ত ব্রিফিং হবে, সেখানে মোনাজাত শেষ হবে। মোনাজাত করার পরে কিন্তু তাদেরকে তাদের যে ক্লাস্টার রয়েছে, তাদের যে আবাসভূমি রয়েছে সেই ক্লাস্টারে তাদেরকে পৌঁছে দেওয়া হবে এবং আগামী 3 দিন তাদেরকে কিন্তু তৈরি করা খাবার দেওয়া হবে এই নৌবাহিনীর পক্ষ থেকে। সেখানে কিন্তু আপনারা জানেন যে পুরো ভাষাঞ্চলের প্রক্রিয়াটি নৌবাহিনী তত্ত্বাবধান করছে। নৌবাহিনী তত্ত্বাবধানে তারা সেখানে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পরে তাদের কিন্তু 3 দিন রেডিমেড খাবার দেওয়া হবে, রান্না করে খাবার দেওয়া হবে। 3 দিন রান্নার পরে খাবারের পরে কিন্তু তারা যখন নিজেদের রান্নার উপকরণ পেয়ে যাবে তখন তারা নিজেরা রান্না শুরু করবে। আপনারা জানেন ভাষাঞ্চলে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 1 লাখের বেশি রোহিঙ্গা যে উন্নত জীবন যে ব্যবস্থা, সে উন্নত জীবন ব্যবস্থার কিন্তু সব রকম ব্যবস্থা সেখানে এই ভাষাঞ্চলে করা হয়েছে। বিশেষ করে সেখানে অত্যাধুনিক আবাসন যেমন রয়েছে তেমনি সেখানে কিন্তু ইতিমধ্যে স্কুল ব্যবস্থা গড়ে উঠেছে, মসজিদ গড়ে উঠেছে, মাদ্রাসা গড়ে উঠেছে, সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটি বিষয় বলি, যেখানে যারা এইসব যে রোহিঙ্গা তারা ক্যাম্পে ছিল, তাদের ক্যাম্পের জীবন ছিল দুর্বিষহ ছিল, কিন্তু তারা এখন যেখানে খোলামেলা জায়গা সেখানে তারা কৃষিকাজ করার সুযোগ পাচ্ছে, আমরা দেখেছি সেখানের মধ্যে। তো বলা চলে যে রোহিঙ্গাদের যে যাত্রা, সে যাত্রা কিছুক্ষণ শুরু হবে এখন থেকে ঠিক 9টা বাজে। 9টায় ঠিক তারা যাত্রা করবেন ভাষাঞ্চরের উদ্দেশ্যে এবং 5টি জাহাজ ইতিমধ্যে 3টি জাহাজ পরিপূর্ণ হয়ে গেছে, আর 2টি জাহাজ পরিপূর্ণ হবে 9টার মধ্যে। তারা যাত্রা শুরু করে 12টায় গিয়ে তারা ভাষাঞ্চরে পৌঁছবেন। ভাষাঞ্চরে পৌঁছার পর তারা নিজ নিজ ক্লাস্টারে চলে যাবেন। তো বলা চলে আজকে কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ একদিনে 2012 জন রোহিঙ্গা 5টি জাহাজে করে ভাষাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে রোহিঙ্গাদের যে ভাষাঞ্চলে স্থানান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে 4th দফায় 2012 জন যাচ্ছে, তার সর্বশেষ। রোহিঙ্গাদের ভাষাঞ্চর যাত্রার সবশেষ খবর জানাতে চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাটি থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। যুক্তরাষ্ট্র জুড়ে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে, সেই সঙ্গে অব্যাহত রয়েছে তীব্র তুষার ঝড়। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ভার্জিনিয়া, মিসৌরি এবং টেক্সাস অঙ্গরাজ্যে। এছাড়া অব্যাহত তুষারপাতে বিপর্যস্ত অরেগন, নিউ অরলিন্স এবং ওয়াশিংটনও। এছাড়াও
ভারী তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশের জনজীবন। তীব্র তুষারপাত আর প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। অরেগন থেকে টেক্সাস হয়ে নিউ অরলিন্স আর পূর্বে ওয়াশিংটন, প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত এসব অঞ্চলের জনজীবন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ভার্জিনিয়া, মিজৌরি এবং টেক্সাসে। ভার্জিনিয়ার রিচমন্ডে ভারী তুষারপাতের পাশাপাশি বইছে কনকনে ঠান্ডা বাতাস। সেই সঙ্গে তীব্র তুষারঝড়ের সতর্কতাও জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও জারি করা হয়েছে। অন্যদিকে মিজৌরির সেন্ট লুইসেও তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি। 2-1 দিনের মধ্যেই এটি হিমাঙ্কের নিচে নেমে আসবে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ভারী তুষারপাতে ঢেকে গেছে গোটা শহর, ব্যাহত হচ্ছে যান চলাচল। একই পরিস্থিতি টেক্সাসেও। অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চল জুড়ে অব্যাহত রয়েছে তীব্র তুষারপাত। এতে রাস্তায় পুরো বরফের স্তর জমায় যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এদিকে তীব্র তুষারপাত আর প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে রাশিয়ায় শনিবার স্মরণকালের রেকর্ড পরিমাণ তুষারপাতের পর রোববারও তা অব্যাহত ছিল। এতে এক প্রকার ভেঙে পড়েছে রাজধানী মস্কোর জনজীবন, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। শহরটিতে আগামী 2 দিন 60 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। এছাড়াও ভারী তুষারপাত আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ গ্রিসের জনজীবনও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে, 8 বছরেও ব্যবসায়ীদের টানতে পারেনি পানগাঁও বন্দর। নৌপথে পণ্য এনে আবার স্থলপথ ব্যবহারে বাড়তি খরচ, ব্যয় সাশ্রয়ী করার পরামর্শ। কোটি টাকার প্রকল্প ঢালা হয়েছে নদীর জেগে ওঠা চরে। গুচ্ছগ্রাম নির্মাণের নামে অর্থ লোপাটের এই প্রকল্পটি নওগাঁর বদলগাছির ছোট যমুনা নদীর চরে। নির্মাণের বছর না পেরোতেই বেশিরভাগ টিনের ঘর ধসে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এ প্রকল্প করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর বলছে, ভেঙে যাওয়া ঘরগুলো সংস্কার করে বসবাস উপযোগী করা হবে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছির নালুকাবাড়ি এলাকায় ছোট যমুনা নদীর মাঝখানে জেগে ওঠা চরে টিনের চালা ঘরের নতুন রাজ্য গড়ে তোলা হয় আশ্রয়হীন অসহায় মানুষের জন্য। টিনের চালার 48টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ কোটি টাকার উপরে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে বদলগাছি প্রকল্প বাস্তবায়ন অফিস 2018-19 অর্থ বছরের ঘর নির্মাণ শেষ করে 48টি পরিবারের মাঝে এসব ঘর বুঝিয়ে দেয়। নির্মাণের মাত্র 6 মাস না যেতেই ঘর নির্মাণের নামে অনিয়মের এই প্রকল্পে বেশিরভাগ টিনের চালাগুলো আজ অকার্যকরভাবে পড়ে রয়েছে। এভাবেই 48 পরিবারের মধ্যে 35টি পরিবার ছেড়ে যায় এই আবাসপল্লী। আর যাওয়ার জায়গা না থাকায় আঁকড়ে থাকা 10টি পরিবার রয়েছে অন্তহীন সমস্যায়। কোনো রাস্তা নাই, ঘাট নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, টিন ফাঁক, বাতাস, কোনো জায়গায় টিন ঠিক মতন পরিষ্কার করে সাইড করা নাই। আশা করছি আমাদের ঘর দিবে, ভালো করে দিবে, কিন্তু এমন ঘর করেছে এখানে আসা আরো কষ্টকর। অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এ প্রকল্প করা হয়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মাটিটা ভরাট হয়েছে যে গুচ্ছগ্রামে, ওটা ভরাট মনে করেন যে আরো মিনিমাম 7-8 ফিট উঁচু করা লাগতো। বর্তমান যে যদি আগের যে বন্যা হতো, ওই বন্যা যদি হয় একটা মানুষও থাকতে পারবে না। নিজেদের গায়ে কোনো অপবাদ নিতে রাজি নন প্রকল্প কর্মকর্তারা। ডিপার্টমেন্ট ফিজিবিলিটি স্টাডি করে তারপরে কাজটা করেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা কিছু করবে না, সবই কি সরকার ওখানে তাদেরকে করে দিবে? দ্রুত উপজেলা প্রশাসন থেকে এটা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রকল্প বাস্তবায়ন অফিস জানায় 1,10,00,000 টাকার গুচ্ছগ্রাম নামের এই প্রকল্পে ঘর প্রতি বরাদ্দ 1,57,000 টাকা আর মাটি ভরাট কাজে 211 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পণ্য আনা নেয়ার জটিলতায় বুড়িগঙ্গা তীরের পানগাঁও বন্দর ব্যবহারে আগ্রহ কম ব্যবসায়ীদের। নৌপথে পণ্য এনে শুল্কায়নের পর আবার স্থলপথ ব্যবহার বাড়তি ঝামেলা বলে মনে করেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা না করতে পারলে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। সানবির রুপোলের রিপোর্ট।
2013 সালে যাত্রা শুরুর পর থেকে আজও বন্দর হিসেবে ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারেনি পানগাঁও বন্দর। আইসিটি, ইয়ার্ড, জেটি, শেড সহ সব ধরনের অবকাঠামোই রয়েছে। চট্টগ্রাম থেকে নৌপথে 24 ঘন্টার মধ্যেই পানগাঁও পৌঁছানো সম্ভব। পণ্য খালাসের পর সড়ক পথে বুড়িগঙ্গা সেতু পার হলেই ঢাকা। গত 7 বছরের সক্ষমতা অনুযায়ী পণ্য আনা নেয় ব্যবহার হয়নি। তার উপর করোনাকালীন আমদানি রফতানির ধীর গতিতে পণ্য ওঠানামা আরও কমেছে। 17টা 18টা 20টা পর্যন্ত আসছে, 20টা 25টা। একটু করোনার জন্য একটু ঘাটতি হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় নৌপথে কম খরচে সহজে পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয় পানগাঁও বন্দরটি। কিন্তু কন্টেইনার ওঠানামা কিছুটা বাড়লেও বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ কম। পানগাঁও দিয়ে পাঠাই, একবার আমার ট্রাক কস্ট পড়ে, ওখানে পৌঁছানোর জন্য আবার ওখান থেকে ক্যারিং কস্ট আছে, সেখান থেকে আবার পোর্ট পর্যন্ত পৌঁছতে আবার কস্ট লাগে। সুতরাং আমি বলবো যে এখানে আরও একটু সহনীয় পর্যায়ে খরচগুলো কমিয়ে নিয়ে আসতে হবে। আরও সুযোগ সুবিধা করে দিতে পারলে বন্দর ব্যবহারে ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠবেন বলে আশা বাণিজ্য মন্ত্রীর। অনিয়া ইনিশিয়ালি মনে হয় যে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা বলে, কিন্তু এই সবগুলো যদি ওভারকাম করা যায়, ব্যবসায়ীরা তো সুযোগটা ভালো চায়, সেই সুযোগটা সৃষ্টি হলে দেখবেন যে ব্যবসায়ীরা সব এদিকেই হুমড়ি খেয়ে পড়ছে। অর্থনীতিবিদরা বলছেন সময় ও ব্যয় সাশ্রয় করতে না পারলে বন্দর ব্যবহারে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। পর্যাপ্ত ভেসেল থাকতে হবে, সময়সূচি ঠিক মতো মেনটেন করতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে ওয়েটিং টাইম, সেই সময়ের শুল্কের ব্যাপারে চিন্তা করতে হবে বা সেই সময় যে খরচটা হয় সেই খরচটা কমানোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। প্রতি মাসে গড়ে 10 থেকে 12টি জাহাজ কন্টেইনার নিয়ে আসে পানগাঁও বন্দরে। পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে নৌপথে ব্যবসায়ীদের রয়েছে অনীহা। তবে কর্তৃপক্ষ বলছে যে এই পানগাঁও পোর্টটি চালু করা গেলে তাহলে অনেকাংশে পণ্য পরিবহনের খরচ কমে আসবে। সানবির রূপল, সময় সংবাদ, পানগাঁও পোর্ট, কেরানীগঞ্জ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে ভাষান্তরের রোহিঙ্গাদের। মিয়ানমারে ফিরে গিয়ে উন্নত জীবনের পথ খুঁজে পেতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ। এবং যানজট নিরসনে রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণ প্রকল্প। উড়াল রেল লাইনের পাশাপাশি থাকছে পাতাল পথও। সম্ভাব্যতা যাচাই শেষ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।